আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা বোথ নি জয়েন্টের এক্স-রের একটা রিপোর্ট আলোচনা করব। এই ডাক্তারবাবু এক্স-রে করতে দিয়েছিলেন বোথ নিয়ে এবং সেটা বিভি করতে দিয়েছিলেন। করার পরে রোগী যখন রেজাল্ট নিয়ে তার কাছে আসে, এক্স-রে কাগজটা নিয়ে আসে, তখন যে কমেন্টস গুলো সেখানে লেখা ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের ফ্র্যাকচার নেই, কোনো ধরনের ডিসলোকেশন তারা দেখতে পাচ্ছে না। জয়েন্টের যে স্পেস গুলো আছে সেগুলোও তারা স্বাভাবিক দেখছে, কিন্তু পরে আবার তারা দেখতে পেল এক্স-রেতে যে অস্টিওফাইটস সিন অ্যাট দ্য মার্জিন অফ বোনস ফর্মিং দ্য নি জয়েন্ট। দ্য নি জয়েন্টের যে বোনস নি জয়েন্টের তার চারি সাইড দিয়ে অস্টিওফাইটস হয়েছে এবং কোনো ধরনের টিস্যু সোয়েলিং তারা দেখতে পাচ্ছে না। তাই লিখেছে নো সফট টিস্যু সোয়েলিং ইন সিন। অস্টিওফাইটস যেহেতু তারা দেখতে পাচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারি অস্টিও আর্থ্রাইটিস। তো তারা কমেন্টসে বলছে এক্স-রে যে রেজাল্টটা, মূল রেজাল্ট, সেখানে তারা বলছে বাইল্যাটারাল অস্টিও আর্থ্রাইটিস। যে রুগীটার এইটা করতে দেওয়া হয়েছে বা করেছে তার বয়সটা হলো 38। আমি বর্তমানে এই ধরনের চিকিৎসায় 30-র পর থেকে কোনো ক্ষেত্রে 30-র আগেও এই ধরনের অস্টিও আর্থ্রাইটিসের প্রচুর পরিমাণে পেশেন্ট পাচ্ছি এবং প্রত্যেকটা ঘরেই এই রোগে আক্রান্ত বলা যেতেই পারে। একটাই কারণ, অনেকগুলো কারণ, সেগুলোকে যদি একবারে বলা যায় তাহলে খাবার-দাবারের সমস্যা, শারীরিক পরিশ্রমের সমস্যা, আমরা খাচ্ছি-দাচ্ছি, বসে থাকছি এবং শরীরে স্টোরেজ হচ্ছে, ওয়েট বাড়তেছে, ফলে এ ধরনের হচ্ছে। এছাড়াও বংশগত হতে পারে, ইনজুরির কারণে হতে পারে, এরকম আরো অনেক পজেশন কারণ রোগীদের মধ্যে পাই। এখন কথা হলো, এই যে অস্টিওফাইটসটা আমরা পাইলাম, এটা কি সে বিষয়ে আমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে। দেখেন, এগুলো হলো মেডিকেল টার্ম। আমি যদি খুব সহজে এই এক্স-রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিয়ে যদি বলি, তাহলে দেখেন এই যে যারা এটার অ্যানাটমি জানেন, নি অ্যানাটমি, তাহলে এই উপরের যে অংশটুকু আছে এইখানে একটা প্যাটেলা থাকে। প্যাটেলা থাকে বা ওইটাকে আমরা কি বলতে পারি, নি ক্যাপও বলতে পারি। নি ক্যাপ, নি ক্যাপের ঠিক নিচে যেটা হলো টিবিয়া বোনস বা টিবিয়া থাই বোনস এবং টিবিয়া বোনস, যেটা বা ফিমার বলি আর কি, ওপরেরটাকে বা টিবিয়া থাই বোনস বলি, নিচেরটাকে টিবিয়া বলি, পাশে দিয়ে যে ছোট আছে সেটাকে আমরা ফিবোলা বলি। তো এই যে নি ক্যাপ বা প্যাটেলা এর নিচে মোটা লিগামেন্ট থাকে, ওখানে আমরা 3 ধরনের লিগামেন্ট পাই। একদম সামনে যে লিগামেন্টটা ওইটাকে অ্যান্টেরিয়র লিগামেন্ট বলে। অ্যান্টেরিয়র লিগামেন্ট বলে। আমরা যদি আরেকটা ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে দেখেন এইখানে, যদিও ওইটা নেই, এই বরাবর ওইটা থাকে আর কি। ঠিক আপনার হলো মেনিসকাস যে আছে তার উপর দিয়েই আর কি ওইটা থাকে, বা মিডিল দিয়ে, দুই পাশে তো দুটো অংশ হয়ে যায়, অনেকে ব্লু ডিস্কও বলেন আর কি। তো মাঝখানটায় আপনার 3টা, সামনের অংশটাকে আমরা বলি অ্যান্টেরিয়র লিগামেন্টস, মিডিলটাকে বলি হলো ল্যাটারাল লিগামেন্টস, এবং পেছন সাইডটায় যেটা আছে সেটাকে পস্টেরিয়র লিগামেন্ট বলে থাকি। তো এবং যে আপনার থাই বোনসটা এবং টিবিয়াটা যুক্ত হয়েছে আপনার ওই মেনিসকাসের উপরে এক ধরনের সাদা টাইপের যেটা থাকে, ওইটাকে আমরা কার্টিলেজ বলি। কার্টিলেজ বলি। এখন কার্টিলেজ বলি, তাহলে আমাদের রিপোর্টে যেটা আসছে সেটা হলো অস্টিওফাইটিস। অস্টিওফাইটিসটা হচ্ছে এই যে আমাদের যে বোনসের যে ধারগুলো আছে, এই ধারগুলোতে কি হয়েছে, বোনসটা কিছুটা অস্বাভাবিক বলা যেতে পারে, ডিজেনারেটিভ
চেঞ্জ চলে আসছে ওইখানে। চেঞ্জ চলে আসার কারণে রোগীর মধ্যে অনেক ধরনের কমপ্লিকেশন থাকে, যেমন কখনো কখনো ইনফ্লামেশন হতে পারে, আবার এক্সেসিভ বোন গ্রোথ হয়ে মাছের কালা যেমন ওই রকমও ব্যাকা হয়ে যেতে পারে। বিভিন্ন কারণ এখানে চলে আসতে পারে রোগীর মধ্যে। প্রচুর আর সমস্যার মধ্যে যেমন উঠা বসা করতে পারে না, নামাজ পড়তে পারে না, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে রোগীরা আসে, ভিতরে কটকট কটকট করে ইত্যাদি ইত্যাদি। তো এই রোগীরও 2 হাঁটুতে তাই হয়েছে। তো কয়েকটা টাইপস আছে। ফার্স্ট টাইপ যেটা, সেটাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস যখন ডিজেনারেটিভ চেঞ্জটা হয় ফার্স্ট স্টেজে বা ডিজেনারেশন অফ বোনস, তখন আমরা ওইটাকে অস্টিও আর্থ্রাইটিস বলি। সেকেন্ড স্টেপ যেটা, সেটাকে রিমাটয়েড আর্থ্রাইটিস বলি। ওটা একদম অ্যাব্রো থ্যাব্রো হয়ে কি বলবো বলা যেতে পারে। এই দুটো টাইপস ওখানে বলা যেতে পারে। ফার্স্ট টাইপস হচ্ছে হেলদি বোনস, তারপরে অস্টিও আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস। তো আমরা আপনার যদি একটু গবেষণা দেখি, হুয়ের গবেষণা দেখি, ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি, প্রায় 16 মিলিয়ন পিপল আপনার এই অস্টিও আর্থ্রাইটিসে ভুগতেছে এই 30-র পরে বা 30-র 2-1 বছর থেকেই, এবং সেটা আরো এফেক্ট হচ্ছে। মূলত এই ডিজিজটা হওয়ার কথা 50-র পরে, 65 বা 60 আপের পরে, কিন্তু এখন আমরা আগেই পাচ্ছি। যেহেতু আমরা উন্নয়নশীল দেশে বাস করি, প্রচুর পরিশ্রম করতে হয়, সেজন্য আমরা এই ধরনের দেখতে পাচ্ছি। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যাপারটা হচ্ছে, এটা হলো ক্রনিক। রিউমাটয়েড আর্থ্রাইটিসের এটা হলো ক্রনিক এবং লং টার্ম এটা, ঠিক আছে? এবং সিস্টেমিক ইনফ্ল্যামেটরি সোয়েলিং হচ্ছে, ফলে আপনার বোনসে ইরোশন হচ্ছে, কার্টিলেজ লস হচ্ছে। আবার কখনো কখনো আমরা পাচ্ছি বোনস লস হচ্ছে, আবার ইনফ্লামেটেড সাইনোভিয়াম, সেটাও ইনফ্লামেটেড হচ্ছে। তখন আমরা এইটাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে থাকি। তো এই বিষয়গুলো আমাদেরকে নিশ্চয় জানতে হবে। তো এই হচ্ছে অস্টিওফাইটস বা অস্টিও আর্থ্রাইটিস যেটা, সেটার হলো এক্স রে। আমরা যদি এইখানে যাই, এই ছবিতে দেখেন পাশাপাশি আমি দুটো ইয়া রেখেছি, একটা হচ্ছে হেলদি নি জয়েন্ট আর একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্টস। তাহলে উপরের বোন এটাকে বললাম হলো, উপরেরটাকে থাই বোনস, আর নিচেরটাকে বললাম হলো টিবিয়া। এই সাইড দিয়ে যেটা আছে সেটা হলো সাইনোভিয়াল মেমব্রেনস দেখতে পাচ্ছেন, তারপরে কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজ, এই যে এই সাদা অংশটুকুর মতো, তারপরে ব্লুডিক্স বা যেটাকে ম্যানিসকাস বলে থাকি, তারপরে নিচে আবার এসে সাইনোভিয়াল ফ্লুইড, এই যে আমরা দেখতে পাচ্ছি। তো উপরেও কার্টিলেজ আছে, নিচেও ওই সাদা অংশটুকু আছে। যখন অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে, তখন এই সাইনোভিয়াল মেমব্রেন্সটাও ইনফ্লামেটেড হতে, দেখবেন হাঁটুটা অনেক ফুলে গেছে এবং বোনস গুলো ক্ষয়ে যাচ্ছে আস্তে আস্তে, কার্টিলেজ গুলো ক্ষয়ে যাচ্ছে, ফলে রোগীর ওর মধ্যে একটা ক্র্যাকিং সেন্সেশন বা অনেকে বলে কটকট করতেছে, বা আপনারা যদি হাঁটুকে সুন্দর করে ধরেন হাত দিয়ে, তাইলেও দেখবেন যে কটকট 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 করতেছে। এরপরে সাইড দিয়ে দেখবেন যে একটা বোনসের আগা বেরিয়ে গেছে। এই যে আমরা যদি আগের ছবিটাতে আবার যাই, এই ছবিতে গেলে দেখেন কি হচ্ছে, দেখেন এই যে কর্নার দিয়ে দেখতে পাচ্ছেন তো, একটু ওই যে মাছের যে কালা আছে না, মাছ ধরার যে বড়শি বা কালা আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, এই মতো দেখেন বেরিয়ে গেছে সবগুলো। এই যে দেখেন বেরিয়ে গেছে, এই দেখেন বেরিয়ে গেছে। ফলে মুভমেন্টটা দেখেন, ওই কর্নারটা এসে ডান দিকের এই সঙ্গে লেগে গেছে। তাহলে কি বেদনাদায়ক বলেন তো? অস্বাভাবিকতা আসলে বোনসের মধ্যে যাদের সমস্যা, একমাত্র তারাই বোঝে যে এর কষ্ট কি, তাই কিনা? তো এটা হলো অস্টিও আর্থ্রাইটিস। এখন কথা হলো, এই অস্টিও আর্থ্রাইটিসের জন্য আমাদের হোমিওপ্যাথি কোন কোন ঔষধ খুব ভালো কাজ করে।
আমি আমার চিকিৎসা জীবনে যে ঔষধগুলো দিয়ে বেশ ভালো রেজাল্ট পেয়েছি, সেগুলো নিশ্চয়ই আপনাদেরকে বলব। তার আগে হলো সচেতনতা বাড়াতে হবে রোগীর। যদি রোগীর ওজন, হাইট অনুযায়ী বেশি হয়, তাহলে নিশ্চয়ই যে কোনো মূল্যে হোক রোগীর ওজন কমাতে হবে। এছাড়াও অ্যালোপ্যাথি চিকিৎসায় এখানে বিভিন্ন ধরনের স্টেরয়েড ইনজেকশন পুশ করা হয়, ভিটামিন ডি দেওয়া হয় প্রয়োজনে। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পেইন কিলারগুলো সাধারণত তারা ব্যবহার করেন, পেইন কিলার ব্যবহার করেন। তাছাড়াও আপনার আপনার ফিজিওথেরাপি নিতে পারেন, ফিজিওথেরাপি নিতে পারেন এবং ফিজিওথেরাপিতে বেশ আরামও পাওয়া যায়। ডায়াগনোসিসের মধ্যে আমরা এগুলো কেসে যেগুলো ডায়াগনোসিস করি, যেমন এক্স-রে করতে দিই, এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। এরপরে যদি না হয় আমরা এমআরআই করতে দিই আরকি, ম্যাগনেটিক ইমেজ যেটা। এরপরে আমরা কখনো, কখনো মাল্টিপল এক্স-রে ইমেজের জন্য অনেক সময় সিটি স্ক্যান, যেটা টমোগ্রাফি আরকি বলা হয়। সংক্ষিপ্ত হলো সিটি বলি আরকি। আমরা অনেক সময় সিটি স্ক্যানও করতে দিই। কখনো, কখনো ইউরিক অ্যাসিড রোগীর বাড়তে পারে বা বাত বংশগত বা তার শরীরে আছে কিনা এজন্য আরো ব্লাড টেস্ট, এএনএ, তারপরে আরএ, এই ধরনের আমাদের টেস্টগুলোর প্রয়োজন হয় এবং আমরা করতে দিই। তো এইগুলো সবকিছু দেখার পরে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাটা যেটা, সেটা হলো সিম্পটমস অনুযায়ী চিকিৎসা। রোগীর কষ্ট কি? রোগীর কষ্ট কি? আচ্ছা, মার্জিনাল অস্টিওপাইটস এর জন্য যেটা আমরা পাই সেটা হলো অনেক সময় যে ব্যথাটা পায় সেটা কিন্তু রোগী সহনীয় মাত্রাতেই বলে যে আমার সহনীয় মাত্রাতে আছে এবং রোগী গুরুত্ব দেয় না। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাম আছে, পেন ক্লিয়ার, সেগুলো দিয়ে রোগী চলাফেরা করতে পারে। যখন মুভমেন্টে তার প্রবলেমগুলো হয়, যেমন তখন রোগী কিন্তু এসে বলে যে আমার এরকম হয়েছে, খুব কষ্ট, কি করা যেতে পারে, দ্রুত সুস্থ করতে হবে, আমি কাজের মানুষ, ইত্যাদি নানা ধরনের তাড়া দিতে থাকে যত তাড়াতাড়ি করা যায়। তখন আমরা কি করি, না পেরে অনেক হোমিওপ্যাথি ডাক্তাররাও করেন, অ্যালোপ্যাথি ডাক্তাররাও করেন, ওই স্টেরয়েড পেন ক্লিয়ার যেটা স্টেরয়েড ইনজেকশন হাঁটুর মধ্যে দিয়ে দেয়। ওর 6 মাস, 1 বছর, 6 বছর এরকম একটা মেয়াদ থাকে। ওই মেয়াদকালীন রোগী কোনো ধরনের পেইন বুঝতে পারে না। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে রোগীর মারাত্মক অবস্থা। এমনও হতে পারে তার নি প্ল্যান্টেশনও করতে হতে পারে বা সেটাকে কৃত্রিম নি প্রতিস্থাপনও করা লাগতে পারে। তো এই অস্টিওপাইটস যে শুধু নিতে হয় তা না, আমরা লাম্বারেও পেতে পারি, আমরা থোরাক্সেও পেতে পারি, আমরা সার্ভিক্যালেও পেতে পারি, আমরা হিপে পেতে পারি, শোল্ডারে পেতে পারি, আমরা এগুলোতে পেতে পারি। তো যেটা ট্রিটমেন্ট সেটা হলো সিমটমস অনুযায়ী ট্রিটমেন্ট। সিমটমস অনুযায়ী ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা যে মেডিসিনগুলো হরহামেশাই পাই বা প্রেসক্রিপশন করি, তার মধ্যে বলা যেতে পারে প্রথমেই নসর জাতীয় ওষুধ যদি বলি, তাহলে অস্টিও আর্থ্রাইটিস নসর বলে একটা মেডিসিন আছে হোমিওপ্যাথি, খুব ভালো কাজ করে। মেডো ভালো কাজ করে, সিফিলিনাম ভালো কাজ করে, ক্যালিআয়োড ভালো কাজ করে, ক্যালকেরিয়া কার্ব, সালফার, অরামমেট, আর্জেন্টাম মেটালিকাম, বেঞ্জুইক অ্যাসিড, গুয়েকাম, ব্রায়োনিয়াল, এক্স-রে, রাস্টক্স, লিডাম্পাল, ল্যাকটিক অ্যাসিড, রুটা, ফাইটোলক্কা, এই মেডিসিনগুলো দিয়ে আমি বেশ কিছু কেস ডেভেলপ করেছি এবং ভালো কাজও করে এই মেডিসিনগুলো। তাই আমি বলবো, যাদের এই ধরনের কমপ্লিকেশন নিয়ে ভুগছেন বা আপনাদের যে রোগীরা আছে বা সাধারণ মানুষ যারা শুনছেন, প্রাথমিক অবস্থাতে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন। কোনো ধরনের রেসপন্স যদি না পান, তখন আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার
অল্টারনেটিভ হিসাবে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে পারেন। তাদের যেগুলো সাজেশন থাকবে সেগুলো অনুযায়ী আপনি সামনে গ্রো করবেন। তবে এই অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমি প্রথম কথা যেটা বলবো, আপনার ওয়েটটা যদি বেশি হয়ে থাকে, আপনার ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি হয়ে থাকে, আপনার বংশগত যদি বাত হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার, একজন অভিজ্ঞ রেমাটোলজিস্ট তাদের শরণাপন্ন হয়ে তাদের ডিসিশন নিয়ে আপনি একটা সঠিক চিকিৎসা নেওয়ার জন্য নিজের ডিসিশনটাকে গ্রহণ করবেন এবং ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যাবেন। তাহলে খুব অল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে সুস্থ হতে পারবেন, স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারবেন বলে আমি আশা রাখছি। তবে এই রোগীদের ক্ষেত্রে অনেক সময় আমরা রেস্ট দিই, অনেক সময় নি ব্রেস দিই, অনেক সময় অনেক খাবার দাবার অ্যাভয়েড করে চলতে বলি। সে পথ্যগুলো অবশ্যই রোগীদের মেনে চলা দরকার বলে আমি মনে করছি। আশা করি এই অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওফাইটস এর বিষয়ে সংক্ষিপ্ত যে আলোচনা করলাম এটা আপনাদের ভালো লেগেছে, উপকারে এসছে। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।